সংস্কারের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে আলোচনা। ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। ঐকমত্যের নির্বাচন তা না হলে চার্টার তো হারিয়ে ঐকমত্য, এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐকমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া, তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে পুতুলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ অনুসন্ধানে দুদক। এবং বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বর্জন দুর্বার রাজশাহীর, টাকা না পেলে বিপিএল এ পরবর্তী ম্যাচ না খেলার হুমকি। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন বিকেলে, সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। রাষ্ট্রীয় কাঠামোতে ভারসাম্য আনার মূল লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে 4টি সংস্কার কমিশন। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সার্চ কমিটিতে বিরোধী দলকে যুক্ত করা উল্লেখযোগ্য প্রস্তাবনা। এছাড়া পুলিশকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরেছে সংস্কার কমিশনগুলো। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। টানা প্রায় 4 মাসের কর্মযজ্ঞ শেষ করে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনে সংস্কার প্রস্তাবনাগুলোকে একীভূত করেছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই 4টি সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা তাদের প্রতিবেদন নিয়ে প্রবেশ করেন। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে তুলে দেন সংস্কার প্রতিবেদন। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য। কাজে এটাই ক্লাসরুমে পড়া হবে, অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, সেটা ভিন্ন ব্যাপার। কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি কিনা, তাকে এগিয়ে নিতে পারছি কিনা, সেটাই আমাদের বিবেচ্য বিষয় হবে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরু হল। এই স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা। তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। এখন সব পক্ষের সাথে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান সরকার প্রধান। আগামী নির্বাচন ঐকমত্যের ভিত্তিতে এবং কমিশনগুলোর দেওয়া সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐকমত্যের সরকার হবে। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐকমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। 300 সংসদীয় আসনকে 505টি আসনে উন্নীত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। অন্যদিকে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সার্চ কমিটিতে বিরোধী দলকে রাখার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে
তাদেরকে দায়বদ্ধ করা এবং ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস, এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। পুলিশের কার্যক্রমকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা এসেছে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে। আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সের কথা বলেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। ইউজ অফ ফোর্স 5টা স্তরে হবে। ক্রাউডের ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। অন্তর্বর্তী সরকারের গঠন করা 11টি সংস্কার কমিশনের মধ্যে আরো 7টি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার বাকি আছে এখনো। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ নিয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান। দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারে। পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন। যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ সদর থানায়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তহমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যথাক্রমে 1, 2 ও 3 নম্বর আসামি করা হয়েছে বলে জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন দমনের অভিযোগে এরই মধ্যে কিশোরগঞ্জে প্রায় 50টি মামলা হয়েছে। তবে এটি প্রথম কোনো মামলা যেখানে সাবেক রাষ্ট্রপতিকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালকের পদ বাগিয়েছেন কিনা তা নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি নাজমুস সাকিব। সাকিব, হাসিনা কন্যা পুতুলের এবং রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে দুদককে কি অভিযোগের অনুসন্ধান করবে, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? গালিব, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা অর্থাৎ সাবেক যিনি প্রধানমন্ত্রী
তার বিরুদ্ধে অনুসন্ধান এবং বেশ কিছু মামলা কিন্তু হয়েছে এবং পাশাপাশি সেই নামের সঙ্গে কিন্তু তার যিনি ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ বেশ কিছু নাম কিন্তু আসছে। এবং আজকে সবশেষ যেটা জানা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তিনি কিন্তু আঞ্চলিক প্রতিনিধি ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি এই যে আঞ্চলিক প্রতিনিধি হয়েছেন এর পেছনে কিন্তু সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার অনৈতিক একটা হস্তক্ষেপ ছিল বলে প্রাথমিক তদন্তে কিন্তু প্রমাণ পেয়েছে দুদক এবং আরও অধিকতর তদন্তের জন্য তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি এই যে আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো আপত্তি তোলা হয়েছে কিনা এইসব বিষয়ে, তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের আপত্তি তারা পাননি, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা হলো তাকে আঞ্চলিক প্রতিনিধি ঘোষণা করা হলো সেই সবের পেছনে আসলে আরও কে কে আছেন সেসব কিন্তু তারা দেখতে চান এবং পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে তারা কিন্তু সেই বিষয়ে মামলা করবেন কিনা সেসব বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার যিনি ভাতিজি টিউলিপ সিদ্দিকী সহ আজমিনা সিদ্দিকী এবং তারেক সিদ্দিকী সহ মোট 5 জনের নামে কিন্তু আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক এবং এই 5 জনের বিরুদ্ধে যেটা অভিযোগ বলা হচ্ছে যে দেশে বিভিন্ন জায়গায় আসলে অনৈতিকভাবে সম্পদ অর্জন এবং জমি দখল সহ নানা ধরনের তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে এবং অর্থ পাচার সহ নানা ধরনের অভিযোগ কিন্তু এই 5 জনের নামে পেয়েছে প্রাথমিক তদন্তে দুদক। তবে অধিকতর তদন্ত কিন্তু তারা শুরু করেছে এবং সেই তদন্তের ফলাফল হয়তো খুব শীঘ্রই জানা যাবে। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার নামে যেই ইতিমধ্যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর ব্যাপারে যেই কমিটিগুলো হয়েছে সেই কমিটিগুলো কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করছে এবং তদন্তের যেই ফল যাতে দ্রুত দেওয়া যায় সেজন্য কিন্তু দুদক চেষ্টা করছেন বলে আমাদেরকে মহাপরিচালক জানিয়েছেন। জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনা বা তার পরিবারেই নয়, এর বাইরে আসলে তার যারা মন্ত্রী রয়েছিলেন কিংবা সাংসদ রয়েছিলেন শামীম ওসমান এবং আরও যে প্রতিমন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অন্তত 2টি মামলা কিন্তু দায়ের করেছে দুদক এবং বলা হচ্ছে যে এই মামলাগুলোর মূল কারণ আসলে মানি লন্ডারিং করা হয়েছে এবং অর্থ পাচার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলাই যায় যে শেখ হাসিনার সাবেক যিনি প্রধানমন্ত্রী তার পরিবারের বেশ কয়েকজনের নামে অনুসন্ধান শুরু হয়েছে এবং আগামী হয়তো কিছুদিনের মধ্যে জানা যাবে যে এই অনুসন্ধান পরবর্তী মামলা করা হবে কিনা এবং তার যে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া তার বিরুদ্ধেও কিন্তু অনুসন্ধান শুরু করেছে দুদক। তো গালিব এই ছিল দুদক থেকে সবশেষ। দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। বাংলাদেশ ও লন্ডনে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগে অভিযুক্ত হয়ে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক। তদন্তের পর তার বিরুদ্ধে সিদ্ধান্ত এলেও আপাতত তিনি যুক্তরাজ্যের মানুষের কাছে আস্থা হারিয়েছেন। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলেও ব্রিটেনের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ঢেউ এবার আছড়ে পড়েছে যুক্তরাজ্যে। দুর্নীতি, তথ্য গোপন ও নানা অনিয়মে ব্রিটিশ গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদনের পর দুর্নীতি মোকাবিলার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যম বলছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ও একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস, বিনা টিকেটে বিশ্বকাপ ওয়ানডে ম্যাচ দেখাসহ নানা অভিযোগে জর্জরিত হন টিউলিপ। এখন পর্যন্ত কোনো প্রমাণ না মিললেও ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির। আমার ধারণা ভবিষ্যতে তার রাজনীতির জন্য, অন্তত ব্রিটেনে তার রাজনীতির জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে তিনি যদি জেনে থাকেন তাহলে সেগুলোর নিরসনের জন্য তো কোনো উদ্যোগ নেননি। এবং ব্রিটিশ রাজনীতিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটাকে নেতিবাচকভাবে দেখা হয়, দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে এবং সেই ধরনের কোনো ধারণা থাকলে জনমনে তাদের পক্ষে রাজনীতিতে টিকে থাকা বা রাজনৈতিক কোনো পদ গ্রহণ করা বেশ কঠিন কাজ হয়ে যায়। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর 9টি প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $100 কোটি বাড়তি ব্যয় দেখানোর চুক্তিতে সহযোগিতার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। সবশেষ পূর্বাচলে তথ্য গোপন করে
প্লট বরাদ্দের দায়ে শেখ পরিবারের সঙ্গে ২ নম্বর আসামি হিসেবে মামলায় নাম আসে টিউলিপের। দেশের আদালতে দুর্নীতির প্রমাণ মিললেও যুক্তরাজ্যে টিউলিপকে রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে বলে আশঙ্কা করছেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। বাংলাদেশেও যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আদালত যদি তাকে সেই বিষয়ে অভিযুক্ত করে, তাহলে ব্রিটেনেও তার জন্য রাজনীতি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হবে যে ব্রিটিশ সংস্কৃতিতে বা ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আমার মনে হয় না তারা খুব আগ্রহী হবে, এবং অ্যাজ এ কনসিকোয়েন্স তার জন্য রাজনীতি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে ২০২৪ পর্যন্ত ৪ দফা যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর জুলাই থেকে অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই মামলায় আসামিদের কেউই দোষী সাব্যস্ত হয়নি, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সহ ৫ জনের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে ১৭ বছরের আগের এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। পরে ব্রিফিংয়ে আইনজীবীরা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন আজহার লিমন। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। দীর্ঘ ১৭ বছর পর দুর্নীতির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে খালাস পেলেন তিনি। লিপ্ট আপিল গ্রহণের পর ৪ দিন শুনানি শেষে রায় ঘোষণার দিন সকাল 10:45টার দিকে এজলাসে ঢোকেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের নির্ধারিত বেঞ্চের ৫ বিচারপতি। শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায় পড়তে শুরু করেন প্রধান বিচারপতি। শুরুতেই তিনি বলেন, সর্বসম্মতিক্রমে এই আপিল অনুমোদন করছে আদালত। উচ্চ আদালত ও তারও আগে নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বিচার হয়েছে। এই মামলার কোনো আসামি দোষী প্রমাণিত হয়নি এবং এই রায়ের মাধ্যমে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়ে হারানো সম্মান ফিরে পাবে পর্যবেক্ষণে, এও বলেন আদালত। রায়ে আরও বলা হয়, তারেক রহমান সহ যারা আপিল করতে পারেননি তারাও খালাস পাবেন এই মামলা থেকে। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আইনজীবীরা আরও বলেন, জিয়া পরিবারের উপর প্রতিহিংসা চরিতার্থ করতেই দায়ের করা হয়েছিল এই মামলা। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,71,671 টাকা দুর্নীতির অভিযোগে 17 বছর আগে 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সর্বোচ্চ আদালত এবং 5 জন জজ একসাথে বসে ডিসিশন নিয়েছে এবং একদিন না 4 দিন শুনেছে। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, আমার মনে হয় দ্যাট ইজ রাইট। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে ওই মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। গেল 11 নভেম্বর ওই সাজা স্থগিত করে রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। যে আবেদনের প্রেক্ষিতে এই মামলায় চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আজহার লিমন, এখন ঢাকা। দুদক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ব্রিফিং করছেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে। আশা করছি যে আপনাদেরকে সংক্ষেপে একটি করে কপি আপনাদের হাতে হস্তান্তর করা হবে, যদিও 5টার সময় আমাদের ওয়েবসাইটে এটি প্রকাশিত হবে। আপনারা যেহেতু এসছেন এখানে, সেই কারণে আপনাদের হাতে প্রিন্ট ভার্সনটি আমরা হস্তান্তর করব। সো মূলত যে প্রথম দিকে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদনে আলোচনা বিশ্লেষণ করেছি, সেটা হচ্ছে যে আমরা দুদকের সংস্কার নিয়ে কাজ করেছি।
আমাদের এখতিয়ার ছিল দুদক দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ কার্যকর কীভাবে করা যায় সেই লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা। এই বিষয়টাকে বিবেচনা নিয়ে আমরা দুদকের সমস্যাগুলো চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং তার প্রেক্ষিতেই এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের মতো দেশে লাইক এনি আদার কান্ট্রি শুধু দুদকের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। দুদকের উপরে আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণের, দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের, কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্ট দরকার, অংশগ্রহণ দরকার এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি। প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয় সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিচ্ছি এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি বা আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় জাতীয় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল, সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্যদিক থেকে সেটার অপব্যবহার হচ্ছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তা আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা দায়িত্ব নির্ধারিত থাকবে এবং সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবে এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে সেইটি বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। দুদক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ব্রিফিং করছিলেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে দুদকের। রাজধানীর ভাটারা থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরই মধ্যে মতিউর রহমানকে আদালতে আনা হয়েছে। এনে আরও তথ্য জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, মতিউর রহমানকে আদালতে তো আনা হয়েছে, তার বিরুদ্ধে কি রিমান্ডের আবেদন করা হবে কিনা? আলোচিত ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কিছুক্ষণ আগেই ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে, পাশাপাশি আজকে তাকে ভাটারা থানার একটি অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ড চেয়েছে কিনা এই বিষয়টা এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি, যেহেতু মাত্রই তাকে আদালতে আনা হয়েছে। তার ফরওয়ার্ডিংটি প্রথমে জিআরএ যাবে, তারপরে কোর্টের কাছে যাবে, বিচারকের কাছে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে তাকে রিমান্ডের চাওয়া হবে কি হবে না। তবে তার বিরুদ্ধে যেহেতু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে পেরেছে ডিবি পুলিশ, যার কারণে তাকে এই অস্ত্র আইনের মামলাটি আসলে দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তার স্ত্রী লায়লা কানিজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছে। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যদিও তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেই রিমান্ড শুনানি আজকে হয়নি। সেটি নতুন করে তারিখ নির্ধারণ করেছেন রোববার তার রিমান্ড শুনানি হবে তার স্ত্রী লায়লা কানিজের। তবে তার শুনানিটি এখন কিছুক্ষণের মধ্যেই ঢাকার সিএমএম আদালতে শুরু হবে, তখন আরো বিস্তারিত জানা যাবে। এছাড়া আমরা দেখেছি যে 124 কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জন, জ্ঞাত আয় সম্পদ বহির্ভূত অর্জনের কারণে সেটি আসলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে 3টি মামলা করে। শুধু তার বিরুদ্ধেই নয়, তার স্ত্রী, তার মেয়ে, 3 জনের বিরুদ্ধে 124 কোটি টাকা জ্ঞাত আয় সম্পদ বহির্ভূত রাখার কারণে মামলা করেছে। এছাড়া আমরা দেখেছি যে তার বিরুদ্ধে দুদক বিভিন্ন সময় 4 বার তার যে অবৈধ সম্পদ আছে সেটি আসলে তদন্ত করার জন্য চেষ্টা
চালিয়েছে। 2002 সালে করেছে, 4 সালে, তারপর আমরা দেখেছি যে 13 সালে, 2021 সালে সবশেষ তার দুর্নীতির তথ্য অনুসন্ধানে নেমেছিল, যদিও দুদক সেটি আসলে পরিপূর্ণভাবে শেষ করতে পারেনি। তারপরে 2025 সালের 6 জানুয়ারি তার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছিলেন দুদক, এবং সেই মামলাগুলোর প্রত্যেকটি মামলায় আসলে দুর্নীতির। তারা বলেছেন, দুদকের পক্ষ থেকে আমরা দেখেছি যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, নামে বেনামে অসংখ্য সম্পদ তিনি অর্জন করেছেন, জুড়েছেন, যার কারণে সেটি এই দুদকে দুর্নীতি দমন কমিশন আইনের একটি শাস্তিযোগ্য অপরাধ। তার কারণেই তাকে আসলে 3টি মামলায় তারা আসামি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তার স্ত্রীকে আজকে যখন এই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছিল তখনও দুদক আসলে বলেছেন যে তাদের পরিবার আসলে এই দুর্নীতি অনিয়মের সঙ্গে আসলে যুক্ত রয়েছেন সরাসরি, এবং এই বিষয়গুলো আসলে তিনি আদালতের কাছে বলেছেন। তবে এই মতিউর রহমানের শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো তাকে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা আর কোন কোন বিষয়গুলো রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে তুলে ধরেন। নাটোরে হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় 7 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির আরও 67 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক এই রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2004 সালের 6 ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে হত্যা করা হয়। এর জেরে পরদিন 7 ফেব্রুয়ারি অভিযুক্তদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাদী হয়ে বিএনপি নেতা দুলু সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে 2007 সালের 26 জুলাই দুলুসহ 68 জনকে 3টি ধারায় 7 বছরের সাজা দেন বিচারক। রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় দেন বিচারক। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজনরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মশিউর কায়াসের তথ্য ছবিতে বিস্তারিত। বুধবার সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন কটিয়াদীর মল্লিক মিয়া ও নিকলি উপজেলার জহিরুল ইসলাম। কিছুক্ষণ পর একজন সিনিয়র স্টাফ নার্স তাদের অপারেশন থিয়েটারে না নিয়েই ওয়ার্ডেই অ্যানেস্থেশিয়া পুশ করেন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান দুজন। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই সিস্টারে একটা ইন্ডিশন দিয়েছে, আমি দাঁত মাঝে মাঝে খালি বাথরুমে গিয়ে কুলিটা কইরা আইসি, আর পরে দেখি লোকটার কথা কয় না। পরে আমরা জেলা কথা জীবন সবাই আর 7-13 জন আসছে, আসার পরে তো ডাক্তার আসে বলে যে মৃত্যু ঘোষণা করে। এমন মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালো করে তার দেখতে হইব ওষুধগুলা যে কোন জায়গায় দিতে হইব, কিভাবে দিতে হইব, মানে ওটা না দেখা অন্য রোগীর পেশেন্টের যদি অন্য রোগীরে দিয়ে দেয়। উনি ফিরেও তাকায় নাই, অথবা আসেও নাই যে কি হয়েছে দেখার জন্য, অথবা কোনো ডাক্তারও আসে নাই যে কি হয়েছে দেখি ওই রোগীটা কেন এরকম করতেছে। পরে কি তখনই কি মারা গেছে, ভাই মারা গেছে এরার ভুল কারণে, আমরা ভুলের সংশোধন চাই। এদিকে ভুল ইনজেকশনের কারণে এমন ঘটতে পারে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেটা ছিল, ইনজেকশন ট্রাইজেক নামে ছিল, এটার পরিবর্তে অজ্ঞান করার ইনজেকশন, যেটা ইনজেকশন নরকিউ, ওটা ভুলে দিয়ে দিচ্ছেন আর কি। আজ থেকে তার সরকারি সকল ধরনের কার্যক্রম স্থগিত করার। আর ডিজি, আমাদের নার্সিং এর ডিজি মহোদয়ের কাছে আমি একটা চিঠি লিখব যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়। এরই মধ্যে অভিযুক্ত নার্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এখন কিশোরগঞ্জ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি ও কিংশুক ইকো রিসোর্ট। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরি ইকো রিসোর্ট।
মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সাইডি ইকো রিসোর্টের রিসেপশনে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় বাতাস থাকায় মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংসুক ইকো রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের স্থানীয় ও আগত পর্যটক ও যৌথ বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় রাত 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কারের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে আলোচনা, ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যমতের নির্বাচন তা না হলে চারটা তো হারিয়েছে ঐক্যমত, এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হোক আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস বেগম খালেদা জিয়া, তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে পুতুলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ অনুসন্ধানে দুদক। এবং বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বর্জন দুর্বার রাজশাহীর, টাকা না পেলে বিপিএল পরবর্তী ম্যাচে না খেলার হুমকি। শেষ করছে এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।